করোনা মহামারীতে অব্যবহৃত পড়ে আছে শিশু হাসপাতালের আইসিইউ শয্যা, কারণ জানা নেই কারো। করোনার সময় যদি আমরা এটাকে শুরু করতে পারতাম তাহলে কিন্তু এটা কাজে লাগতো। একটা প্রজেক্ট সমাজ কল্যাণের সঙ্গে যৌথভাবে শিশু হাসপাতাল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কাজটা করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা কথা বলবো কালকে। চট্টগ্রামে কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতালে চরম অব্যবস্থাপনা। এখনো পর্যন্ত আইসিইউ ফুল সেটআপে শুরু করার মতন জনবল, অর্থবল এখানে নেই। আমরা সবচেয়ে বেশি যে সংকটের সম্মুখীন হচ্ছে তার মধ্যে হলো চতুর্থ শ্রেণীর স্টাফ পাওয়া যাচ্ছে না। হাজার ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা, আরও ৩৭ জনের প্রাণহানি। সর্বাধিক নমুনা পরীক্ষায় শনাক্ত সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৬,৯৯৪টি এবং পরীক্ষা হয়েছে ১৫,৯৬৫টি। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১৯০টি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার ভয়ে অমানবিক হবেন না, বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী। আগামী অর্থ বছরে সম্ভাব্য বাজেটের আকার ৫,৬৮,০০০ কোটি টাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সক্রিয় ওষুধ চোর চক্র, অস্ত্রোপচারে জরুরি ওষুধ সরানোর সময় হাতে নাতে আটক স্টোর ইনচার্জ সহ ২ জন। পদ্মা সেতুতে বসল ৩১তম স্প্যান। জাজিরা থেকে মাঝ নদীতে টানা ২৯টি স্প্যানে দৃশ্যমান ৪.৫ কিলোমিটারের বেশি। এবং রংপুর অঞ্চলে ১ দশকের মধ্যে ধানের দামের রেকর্ড, সংকটের মধ্যেও লাভের মুখ দেখায় খুশি কৃষক। সরকারি পদক্ষেপের প্রভাব বলছে কৃষি বিভাগ। করোনা মহামারীতে যখন আইসিইউ নিয়ে হাহাকার, তখন ৭০ কোটি টাকা ব্যয় প্রস্তুত ১০টি আইসিইউ শয্যা পড়ে আছে অবহেলায়। ঢাকার শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা শয্যাগুলো কেন ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে না, সে প্রশ্ন খোদ আইসিইউ প্রধানেরই। হাসপাতাল পরিচালক দিলেন নানা অজুহাত। রাশেদ লিমনের রিপোর্ট। গত বছরের শুরুর দিকে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শিশু হাসপাতালের যৌথ অর্থায়নে তৈরি হয় এই বর্ধিত অংশ, যেখানে রয়েছে একটি অপারেশন থিয়েটার, ৮ শয্যার পোস্ট অপারেটিভ ওয়ার্ড, ৪ শয্যার সার্জিক্যাল আইসিইউ ও ৬ শয্যার এইচডিইউ ইউনিট। এর মধ্যে ওটি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে থেমে আছে সার্জিক্যাল আইসিইউ ও এইচডিইউ ইউনিটের কাজ। অথচ আইসিইউ শয্যার অভাবে একের পর এক নিভে যাচ্ছে কোভিড রোগীদের প্রাণের প্রদীপ। খোদ আইসিইউ প্রধানই জানে না কি এর রহস্য। কি ধরনের আইসিইউ হচ্ছে এই সম্পর্কে আমাদের কাছে কোনো রকমের তথ্য দেওয়া হয় না এবং তথ্য নাই, কোনো কাগজপত্র আমার কাছে নেই। তদারকি তো ডেফিনেটলি, যেহেতু আমি বিভাগের প্রধান, এই আইসিইউটা আমিই দেখব। সো সেই হিসেবে তো অবশ্যই আমার জানার অধিকার আছে বা আমার জানা উচিত, বাট সেটা আমি জানতে পারিনি বা এনিওয়ে এখনও পর্যন্ত সেটা শুরু হয় নাই। এই করোনার সময় যদি আমরা এটাকে শুরু করতে পারতাম তাহলে কিন্তু এটা কাজে লাগতো। ৬ মাস ধরেই কাজ বন্ধ। হাসপাতাল পরিচালক তারপরও দোহাই দিলেন করোনার। এখনো তো যে রয়েছে, এখন এই ঝামেলার মধ্যে হয়েছে যে করার কথা সেই করোনা আক্রান্ত হয়ে তার মাও মারা গেছে, সে অবস্থা খারাপ, সে এখন নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে বসে রয়েছে। তাহলে মানে একজনের জন্য তো থেমে থাকার কথা না, এটা টেক ওভার করে অন্যভাবে করাটা যায় না বিকল্প? না, এখন কেমনে করবেন? এই যে ঝামেলার মধ্যে শেষ করতে পারেনি এরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। শিশু হাসপাতালে জি, একটা প্রজেক্ট সমাজ কল্যাণের সঙ্গে যৌথভাবে শিশু হাসপাতাল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কাজটা করতেছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা কথা বলবো কালকে। দেশে কোভিড চিকিৎসায় বরাদ্দকৃত আইসিইউ শয্যার সংখ্যা ৩৯৯টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা রোগীদের জন্য নতুন করে বরাদ্দ দেয়া ৩টি হাসপাতালই নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে হলি ক্রিসেন্ট চালু হলেও তেমন কোনো সুবিধাই পাচ্ছে না রোগীরা। আর বাকি দুটি কখন চালু হবে তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা একদম না খেয়ে উপবাস, এখানে দোকানও কিছু পাইনি,
আমরা অনেক কষ্ট থেকে কারো কাছে আন্তরিকতাটা পেলাম না। 14 দিনে 400 টাকা পাইছি ভাত খাওয়ার জন্য, মানে একবেলা খাইছি আর একবেলা খাইনি, এরকম অবস্থা গেছে। নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি হোলি ক্রিসেন্ট হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়রা। 1 জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নতুন করে হাসপাতালটি কার্যক্রম শুরু করে। একদিকে যেমন ডাক্তার স্বল্পতা, তেমনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংকট ও প্রকট। পাশাপাশি 10টি আইসিইউ থাকলেও অক্সিজেন স্বল্পতার কারণে শুরু করা যায়নি সংকটাপন্ন রোগীদের সেবা। এছাড়া আইসিইউ সমৃদ্ধ বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল এবং ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সরকার কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করলেও এখনও সেবা কার্যক্রম শুরু করতে পারেনি হাসপাতাল দুটি। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সিলিন্ডারগুলো বাড়াইছি। আমাদের যে ম্যান পাওয়ারগুলো বিভিন্ন উপজেলা থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে। আমরা রোগীদেরকে নিরাশ করে আমাদের ফিরাই দিতে হচ্ছে, কারণ আমাদের এখানে আইসিইউ আছে কিন্তু এখনো পর্যন্ত আইসিইউ ফুল সেটআপে শুরু করার মতন জনবল, অর্থবল এখানে নেই। বিশেষজ্ঞ ডাক্তার ও জনবল সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএমএ সভাপতি। আমরা সবচেয়ে বেশি যে সংকটের সম্মুখীন হচ্ছে তার মধ্যে হলো চতুর্থ শ্রেণীর স্টাফ পাওয়া যাচ্ছে না। তবে স্বাস্থ্য সেবায় ৮০% কাজ সম্পন্ন হবার দাবি সিভিল সার্জনের। চট্টগ্রামের স্বাস্থ্য সেবার জন্য মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো প্রতিফলনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অলরেডি আমাদের প্রায় ৮০% কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কারখানা পর্যায় থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে, কিন্তু ডিলাররা মজুত করে কৃত্রিম সংকট তৈরি করায় অক্সিজেন সিলিন্ডারের দাম কয়েক গুণ বেড়েছে। চট্টগ্রামে সরবরাহকারী প্রতিষ্ঠান তদারকিতে এসে সব তথ্য পেয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। এই সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা লুটছে সিন্ডিকেট চক্র। 12 থেকে 16,000 টাকার অক্সিজেন সিলিন্ডারের দাম রাখা হচ্ছে 30,000 টাকার বেশি। এই অবস্থায় বুধবার সকালে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠান তদারকিতে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে বের হয়ে আসে অক্সিজেন সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য। বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠান যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন প্রস্তুত করে, তাদের কাছ থেকে তারা গোপনভাবে মেডিকেল টাইপ যে অক্সিজেন আছে সেটা কোয়ালিটি বা কমপ্লায়েন্স মেনটেন না করে সেগুলো রিফিল করছে এবং সেগুলো চড়া দামে ক্রেতাদের কাছে বিক্রি করছে। মানহীন যে অক্সিজেন বিক্রি করছে সেটাও কিন্তু একটি স্বাস্থ্যঝুঁকি হতে পারে। প্রতিদিনই চাহিদা অনুযায়ী 350 ছোট এবং 300 বড় সাইজের অক্সিজেন ভর্তি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। প্রেসক্রিপশন অনুযায়ী দেওয়া হয় এইসব অক্সিজেন। অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি, বর্তমানে অক্সিজেনের কোনো সংকট নেই, শুধুমাত্র একটি অংশ অপ্রয়োজনীয়ভাবে বাসায় মজুত করেছে অক্সিজেন সিলিন্ডার, আরেকটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে তার দাম বাড়িয়েছে। সরবরাহকারীর পক্ষ থেকে কোনো দাম বাড়ানো হয়নি বলে দাবি করা হয়েছে। রেগুলার গ্যাসের কোনো সংকট নেই, গ্যাস আছে অ্যাভেলেবল, সিলিন্ডারের সংকট আছে, নতুন যদি কেউ কিনতে যায় সেটা সংকট আছে। তবে মাঠের চিত্র পুরো ভিন্ন। অনেকগুলো পাওয়া যাচ্ছে না অক্সিজেন সিলিন্ডার, পাওয়া গেল দাম অনেক বেশি। প্রায় এখান থেকে রিফিল নিয়ে যায়। এখন ওনারাও আজকে কয়েকদিন থেকে ওখান থেকে সাপ্লাই দিতে পারছে না, বিধায় ওনারা গ্যাসটা রিফিল করে আমরা নিয়ে যেতে পারছি না, যার জন্য আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখন চট্টগ্রামে বর্তমানে 3000-এর বেশি করোনা রোগীর পাশাপাশি আরও কয়েক হাজার শ্বাসকষ্টের রোগী রয়েছেন যাদের অক্সিজেনের প্রয়োজন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে করোনায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। গেল 24 ঘন্টায় মারা গেলেন আরও 37 জন। একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ড 3190 জন শনাক্ত হয়েছেন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার উপর আবারও গুরুত্ব দেওয়া হয়। দেশে করোনা হানা দেওয়ার 3 মাস পেরিয়ে চতুর্থ মাসে এসে 1000 ছাড়ালো মৃতের সংখ্যা। আগের দিনের সংখ্যার রেকর্ড ভাঙছে, শনাক্ত আর মৃতের পাল্লা ভারী হচ্ছে প্রতিদিন। বুধবার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বুলেটিন প্রচার করে স্বাস্থ্য অধিদপ্তর। 15,965 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19-এর অস্তিত্ব পাওয়া যায় 3190 জনের দেহে। এদিন মারা যাওয়া 37 জন সহ মোট মৃত্যু 1012 জন গিয়ে দাঁড়ায়। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত 1012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। ঢাকা বিভাগের 25 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগে 1 জন, সিলেট বিভাগে 1 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরার উপর গুরুত্ব দিল স্বাস্থ্য অধিদপ্তর। অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে এবং
বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান অবলম্বন। গত 24 ঘন্টায় এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 563 জন সহ এ পর্যন্ত মোট 15,819 জন। সুরক্ষিত রাখবেন। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসেন। 95তম দিনে এসে আমরা দেখছি যে দেশে করোনায় মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় কিন্তু 75,000। আমরা যদি শুরুতেই আজকের দিনের বাংলাদেশের করোনার সার্বিক চিত্র যদি দেখি তাহলে দেখতে পাবো যে আজকে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 15,965টি। 3,190 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 37 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1012 জনে। সবশেষ 24 ঘন্টায় সুস্থতার খবর যেটি আমরা দেখছি যে 563 জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 15,899 জন। 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপরে 1 মাস পর্যন্ত অর্থাৎ 8 এপ্রিল পর্যন্ত সংক্রমণের হারটি একেবারেই স্বাভাবিক ছিল। 8 এপ্রিলের পরই কিন্তু আমরা দেখছি যে লাফিয়ে সংক্রমণের হার বেড়েছে, এখনও যেটি বাড়ছে এবং 10 জুনে এসে যেটি দেখছি যে আমরা সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 74,865 জনে। 4 জুন থেকে 10 জুন পর্যন্ত সংক্রমণের হারটি কিন্তু 20 থেকে 21-এর মধ্যেই সংক্রমণের হার ছিল। 10 জুন আগের রেকর্ড ছাড়িয়ে গিয়ে আমরা দেখছি যে আজকে রোগী শনাক্ত হয়েছিলেন 3,190 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার দেখি তাহলে দেখতে পাবো যে নারী শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 23% এবং পুরুষ মৃত্যুর হার কিন্তু 77%। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন হচ্ছে 51 থেকে 60 বছর বয়সী ব্যক্তি, তারা হচ্ছেন 29.62%। স্বাস্থ্য অধিদপ্তর বারবারই বলছেন যে নিজে সচেতন হতে হবে, নিজে সচেতন থাকলে, পরিবার পরিজনকে সচেতন করলেই কেবলমাত্র করোনার যে সংক্রমণ সেটি থেকে আমাদের মুক্তি মিলবে। কঠিন সংকটের মধ্যেই নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছে সরকার। কেউ মনে করছেন এটি হওয়া দরকার টিকে থাকার বাজেট। কারো মতে সংকট থেকে উদ্ধার নয়, বাজেটে মনোযোগ দিতে হবে উত্তরণের কৌশল নির্ধারণে। যদিও সরকারের বাজেট ভাবনায় প্রাধান্য পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুই। জুবাইর ফয়সালের রিপোর্ট। আয় নাই, লকডাউনের পর কোনো আইটাই কিছু নাই। আজহার মিয়া 4 বছর ধরে তুরাগের বুকে চলমান বৈঠার উপর টিকে আছে তার 5 জনের সংসার। করোনাকালীন দীর্ঘ সময়ে আয় নেমেছে শূন্যে, জমানো পুঁজি শেষে এখন একেবারেই নিঃস্ব। করোনা ঝড়ে দেশ জুড়ে কর্মহীন বহু মানুষ, অর্থনীতির সূচকে ছন্দপতন। এর মধ্যেই নিয়ম করে উপস্থিত রাষ্ট্রীয় আয় ব্যয়ের বাৎসরিক খতিয়ান, বাজেট ঘোষণার ক্ষণ। জীবন আর জীবিকার তাগিদে বিশ্বজুড়ে প্রতি মুহূর্তেই বদলাচ্ছে নীতি আর কৌশল। এই দুর্যোগে সচ্ছল জনগোষ্ঠীর লড়াই করার রসদ থাকলেও প্রান্তিক মানুষগুলো অনেকটাই অসহায়। এমন বাস্তবতায় দেশের সর্বস্তরের মানুষের চাওয়া বাজেট হোক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা আর কর্মসংস্থান নিশ্চিতের চাবিকাঠি। যারা ধনী, যারা বড় লোক, ওরা তো 2-4 মাস খাওয়ার মতন টাকা সবসময় থাকে। এমপ্লয়মেন্ট করার ক্ষেত্র সরকার তৈরি করেছে। এই ক্ষেত্রগুলো শেষ হলেই কিন্তু আমাদের যে গ্যাপটা এই 6 মাস বা 4 মাসে তৈরি হয়েছে ঘুচে যাবে। রপ্তানি আদেশ অনেক বাতিল হওয়ার পরও কিন্তু আমরা এখনো কোনো শ্রমিক ছাঁটাই করিনি। শিল্প, স্বাস্থ্য সহ কৃষি খাতগুলো আছে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আসলে বাজেট তৈরি করা উচিত। নীতি নির্ধারকদের মতে আপৎকালীন ধরে নিয়ে উৎপাদন বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয় করতে হবে বাজেটে। জনস্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে পরোক্ষভাবে অর্থনৈতিক বিনিয়োগ। কোনোভাবেই যেন চাহিদা ও যোগানের জটিলতার কারণে কৃষক ন্যায্য মূল্য হতে বঞ্চিত না হয়। তবে প্রচলিত বাজার ব্যবস্থাকে সক্রিয় রেখেই বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। করোনার চাপের মধ্যে আমরা এটা করছি, আমরা একানে সারা বিশ্বই করছি। এই বাজেটের বিশেষত্ব এটাই হবে, ব্যয়ের পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী, যার সম্ভাব্য আকার হতে পারে 5,68,000 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ওষুধ চুরির সময় হাতে নাতে আটক করা হয়েছে প্রতিষ্ঠানটির একজন ফার্মাসিস্ট ও স্টোর ইনচার্জকে। বুধবার হৃদরোগ ইনস্টিটিউটে অভিযান পরিচালনা করে এনএসআই। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় এনএসআই কর্তৃপক্ষ।
সরকারি ওষুধ চুরি করে তা বিক্রি করছে একটি চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে অভিযান পরিচালনা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। এ সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ওষুধ চুরি করে বিক্রির সময় হাতে নাতে আটক করা হয় প্রতিষ্ঠানটির ফার্মাসিস্ট নির্মল সরকার ও স্টোর ইনচার্জ বশিরউদ্দিন আহমেদকে। তাদের কাছে 1.5 লক্ষ টাকার ওষুধ পাওয়া যায়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি ওষুধ চুরি করছিল। আটককৃত 2 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সরকারি ওষুধ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে সিনিয়র স্টাফ নার্স তপন কুমার। 9 জুন তাকে হাতে নাতে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলা করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শেষ স্প্যানটি বসল আজ। 31তম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর মাঝ নদীর সাথে সংযোগ ঘটল জাজিরার। ফলে জাজিরা থেকে মাঝ নদী পর্যন্ত একসাথে দৃশ্যমান এখন টানা 29টি স্প্যান। সব মিলে সেতু দৃশ্যমান 4650 মিটার। এরপর থেকে বাকি সব স্প্যান বসবে মাওয়া প্রান্তে। সাইফুল ইসলামের ছবিতে হেসান জুয়েলের রিপোর্ট। অনেক দূর থেকে তাকালে মনে হয় সরু চুলের মতো লম্বা একটা রেখা নদীর উপর এপাশ থেকে ওপাশ চলে গেছে। মধ্যখানে শুধু একটা স্প্যানের বিরতি। জাজিরা পারে টানা বসানো আছে 16টি স্প্যান। মাঝের একটি বিরতির পর মাঝ নদীতে আবারও টানা বসানো আছে 12টি। এবার মাঝেরটি বসানোর পালা। বুধবার সকাল 9টায় মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে 3.5 কিলোমিটার দূরত্বে রওনা দেয় ক্রেন, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নদীর তীব্র স্রোত। মূল নদীতে স্রোতের বাধা পেরোনোর পর আবারও ট্রেন আটকে যায় নদীর তলদেশে পলির কারণে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আবারও শুরু হয় কাজ। দুপুর 1টা নাগাদ স্প্যান নিয়ে আসা যায় নির্ধারিত পিলারের কাছে। শুরু হয় বসানোর তৎপরতা। সাম্প্রতিক সময়ে অন্য স্প্যানগুলো বসাতে 2 দিন করে সময় নেওয়া হলেও দিনে দিনেই বসিয়ে ফেলার চেষ্টা করা হয় 31তম স্প্যানটি। স্বাস্থ্যবিধি মেনে ইয়ার্ড থেকে নিয়ে এসে পিলারের উপর তুলতে সব মিলে সময় লাগে 7 ঘন্টার বেশি। 31তম স্প্যানটি স্থাপনের মধ্য দিয়ে সেতু 4650 মিটার দৃশ্যমান, আর বাকি থাকলো 10টি স্প্যান। এই স্প্যানটির ফলে এখন জাজিরা শেষ পিলারটি থেকে শুরু করে মাওয়ার দিকে টানা 29টি স্প্যান দৃশ্যমান করা হলো। মাওয়া প্রান্তে বসানো আছে মাত্র 2টি। বর্ষা এখনো শুরু হয়নি, তবে পদ্মার প্রবল স্রোত তার অস্তিত্ব জানান দিতে শুরু করেছে। 31তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে জাজিরা প্রান্ত থেকে মাঝ নদী পর্যন্ত স্প্যান বসানোর কাজ শেষ। তবে মাওয়া প্রান্তে যে 10টি স্প্যান বাকি আছে, চলতি বছরের মধ্যে সেগুলো বসাতে হবে প্রবল স্রোতের সঙ্গে পাল্লা দিয়েই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। উত্তরের জনপদ রংপুর অঞ্চলের বাজারে 900 টাকা পর্যন্ত উঠেছে ধানের দাম, গত 10 বছরের মধ্যে যা সর্বোচ্চ। করোনার প্রভাবে খাদ্য সংকটের শঙ্কা, সরকারের সময়োপযোগী পদক্ষেপে কৃষকেরা এই মহাসংকটেও লাভের মুখ দেখছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ ও বিপণন অধিদপ্তর। তারিকুল ইসলামের ক্যামেরায় রংপুর থেকে রতন সরকারের রিপোর্ট। করোনা বিপন্ন পৃথিবী, তবে প্রকৃতি বিমুখ করেনি উত্তরের কৃষকদের। অন্যান্য বছর কষ্টের ধান বাজারে নিয়ে দাম শুনে হতোদ্যম হলেও এবারের চিত্র ভিন্ন। প্রকারভেদে 8 থেকে 900 টাকা ধানের এখন চলতি বাজার। চিকন ধানটা ওটা মনে করেন 900, আর মোটাটা 800। খোলা বাজারে যদি 1000 টাকার মতো ধান এসে যায়, সেক্ষেত্রে মানুষ তো এলএসডি গোডাউনে যাবে না। কৃষি বিপণন বিভাগ বলছে, সঠিক সময়ে সরকারের ধান চাল কেনার পদক্ষেপে এবার শুরু থেকেই ধানের ভালো দাম পাচ্ছে কৃষকেরা। 36 টাকা তো কম না, কিন্তু অনেক টাকা। তো 36 টাকা, এদিকে 26 টাকা, দুইটাই কিন্তু ভালো দর, যার ফলে একটু ওটার একটা বিশাল প্রভাব আছে মার্কেটে। ব্যবসায়ীরা বলেন আর আমাদের জনগণই বলেন, সবাই আমরা মোটামুটি ধারণা করছি যে আমাদের খাবার আমাদেরকেই তৈরি করতে হবে, আমাদেরকেই পোষাতে হবে, এবং এই জন্য খাদ্যের যে দাম কমবে বলে সারা বিশ্বে মনে হয় না, যার জন্যই আমার মনে হয় যে এবারে ভালো দামটা পাচ্ছে। রংপুর বিভাগের 8 জেলায় এবার 31 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে আরও 2 লাখ টন বাড়তি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। 2 মাস সাগরে মাছ ধরা বন্ধ থাকায় জীবন জীবিকা নিয়ে নতুন সংকটে পড়েছেন ভোলার অর্ধলক্ষাধিক জেলে। করোনা দুর্যোগের মধ্যে বিকল্প কর্মসংস্থান না থাকায় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাদের দুর্ভোগ। দীর্ঘদিনের বিরতির কারণে লোকসানের মুখে পড়েছেন মাছ ব্যবসায়ীরাও। তবে
কর্মহীন জেলেদের পুনর্বাসনে সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ। নাসির উদ্দিন ইটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। ২০ মে থেকে সাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারির পর জালসহ মাছ ধরার উপকরণ গুছিয়ে রাখছে চরফ্যাশন সামরাজঘাটের জসিমউদ্দিনের ট্রলারের মাঝি মাল্লারা। আমপান আঘাত হানার খবরে নিরাপত্তার জন্য ১৮ মে ঘাটে এসে আশ্রয় নেয় ওই ট্রলারের ১৮ জেলে। এরপর থেকে বেকার জীবনে চলছে নানা সংকট। করোনা দুর্যোগের কারণে ধার দেনাও জুটছে না। জসিমের মতো একই সংকটে থাকা শতাধিক ফিশিং ট্রলার সামরাজঘাটে বেঁধে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। মেঘনা তেঁতুলিয়া নদীতেও মাছের আকাল চলছে, তাই জীবন জীবিকা নিয়ে হতাশ তারা। জেলেদের তথ্য অনুযায়ী জেলার ২০টি ঘাটের ১,৫০০ ফিশিং ট্রলারের জেলেরা বেকার জীবন কাটাচ্ছেন। ছেলেবেলে আছে, বাল বাচ্চা আছে, ফুলান চালান আছে, আমরা চলুন কিভাবে? আমরা তো এটার উপরে চলি। আমাকে যদি খাওয়ান খোরাক দিত, আমাকে বউ বেটি লইয়া যদি থাক বালাকে চলতে হতাম তো আমরা বন্ধ করতাম। আমরা যদি মাছ ধরা যদি বন্ধ দেয় তাহলে আমরা কেমনে শুনুন, চলার কোনো কায়দা নাই। এদিকে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় বড় ধরনের লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। আড়তদার, জেলে, দোকানদার সবারই ব্যবসায়ী, যত ব্যবসায়ী আছে সকলেরই সমস্যা। ইন্ডিয়া ট্রলার যদি মাছ না ধরে তাহলে আমরা এই ৫-৬ দিনের অভিযানের পর মাছ ধরলে আমরা লাভবান হইতাম। আর সংকটাপন্ন জেলেদের সহায়তার কথা জানালেন জেলার মৎস্য কর্মকর্তা। জেলেদেরকে ব্যাপারে ব্যাপক প্রচারণা করা হয়েছে, তারা যেন এই আইন মেনে চলে, এর ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি। এদিকে জেলেদের সাগরে যাওয়া থেকে বিরত রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কোস্ট গার্ডের এই শীর্ষ কর্মকর্তা। ডিপসিতে আমাদের কোস্ট গার্ডের জাহাজ পেট্রোলিং এ আছে, কোনো ডিপসি ট্রলার দেখা গেলে তাদেরকে তীরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলার নিবন্ধিত ১,৩২,০০০ জেলের মধ্যে এবছর প্রথমবারের মতো সমুদ্রগামী ১,০৭,০০০ জেলেকে প্রতি মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেয়া হবে। সময় সংবাদ, ভোলা। করোনা ভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে রাজধানীর প্রথম এলাকা হিসেবে পরীক্ষামূলকভাবে পূর্ব রাজাবাজারে পুরোদমে কার্যকর করা হয়েছে লকডাউন। জরুরি সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী আর সংবাদকর্মী ছাড়া এলাকাটি থেকে কেউই বের হতে পারছেন না। তবে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তৎপরতা ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর। রাজধানীর পূর্ব রাজাবাজারে এক অন্য সকাল। লকডাউনে বদলে গেছে চেনা রূপ। অলিতে গলিতে নেই আগের দিনের মতো মানুষের কোলাহল। এলাকার ৮টি প্রবেশপথের ৭টি পুরোপুরি অবরুদ্ধ। একটি মাত্র গেট শিথিল আছে কেবল জরুরি প্রয়োজনে বের হওয়ার জন্য। সেখানে মোতায়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। থাকা একমাত্র গেটে দিনে বেশ জটলা। জরুরি সেবা থাকা সরকারি বেসরকারি চাকুরিজীবী সহ অনেক কর্মজীবী চেষ্টা করেন কর্মস্থলে যাওয়ার, কিন্তু চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মী আর গণমাধ্যমে কর্মরত ব্যক্তি ছাড়া আর কারো বাইরে যাওয়ার অনুমতি মেলেনি। বিষয়টি রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বেরোতে দিচ্ছে না। আমি বললাম যে আমি এখান থেকে যাই, দরকার এদিকে আর আসবো না, অন্য দিক থেকে অফিস করবো, তাও যেতে দিচ্ছে না। যেভাবে সংক্রমণ বাড়তেছে আমরা চাই এটা করাকরি হোক। আমরা তো চাকরি করি, আমি না যাই প্রাইভেট, তো রাখবেন আমাদের। আমি 14 দিন আটকা থাকলাম, 15 দিনের মাথায় আমি সব বের হয়ে গেলাম, আমার ভিতরে সব ঢুকলো, বাইরের যে ইফেক্টেড ছিল ও তো আমার ভিতর ঢুকে গেল, তাহলে আমাকে আবার 14 দিন আটকাবে? একটু ঘুরে আসা হচ্ছে, তাতে অসুবিধা নাই, আমরা সবাই সহযোগিতা করতে চাই। লকডাউনের প্রথম দিন নাগরিকদের অনেকে কেনাকাটা করেন অনলাইনে। ছিল বিশেষ ব্যবস্থায় পণ্য সরবরাহ, বেশ তৎপর পরিচ্ছন্নতা কর্মীরাও। লকডাউন নিয়ে বাসিন্দাদের মতের ভিন্নতা থাকলেও প্রথম দিন নাগরিকদের সহযোগিতা সন্তোষজনক বলেই দাবি প্রশাসনের। মিডিয়া কর্মীরা, ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় এদেরকে আমরা ছাড় দিচ্ছি। এছাড়া ইমার্জেন্সি যদি কারো ডাক্তারের কাছে যেতে হবে, কারো আত্মীয় স্বজন লোকজন থাকছে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি। এলাকার স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। সেখানে স্থাপন করা হয়েছে নমুনা সংগ্রহে বোধ, ব্যবস্থা আছে আইসোলেশন সেবা। দেশে কোভিড-19-এর ঊর্ধ্বমুখী সংক্রমণ কমাতে এলাকা লকডাউনের যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়নে কাজ হবে পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা। প্রাথমিকভাবে আগামী দিন ঘরেই থাকতে হবে প্রায় 50,000 বাসিন্দা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।